আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকির হোসেন, বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজ, দামোহদা, চুয়াডাঙ্গা। আমি আজকে তোমাদের সাথে নাগরিক সমস্যা আমাদের করণীয় এই অধ্যায় থেকে খাদ্যে ভেজাল এর উপরে ক্লাস নেব। আশা করি তোমরা শুনবে। তোমরা দ্বিতীয় স্লাইডটি দেখতে পাচ্ছ। এখানে করোনা ভাইরাসের একটি ছবি আছে। এখানে লেখা আছে কোভিড-19 প্রিকশনস, অর্থাৎ কোভিড-19 এর পূর্ব সতর্কতা। ডোন্ট বি অ্যাফ্রেড, বি অ্যাওয়্যার অফ দ্য প্যান্ডামিক, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট আউটফিটস ইফ ইউ compelled to go out, try to maintain proper diet, do not forget to exercise at least 1 hour regularly, try to follow the guidelines of WHO and Bangladesh government, try to stay at home. এটি তোমাদের সচেতনতার জন্য রেখেছি। আশা করি তোমরা এটি পড়ে বুঝতে পারবে এবং সেভাবে চলবে। তো চলো বন্ধুরা, আমরা দেখি আজকে আমরা তোমাদের সাথে যেগুলি আলোচনা করব। তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে নাগরিক সমস্যা ও আমাদের করণীয়। এখান থেকে এটি আমাদের আজকে এটি দ্বিতীয় ক্লাস। এখানে আজকে আমরা পড়াবো খাদ্যে ভেজালের ধারণা, খাদ্য ভেজালের প্রকৃতি ও প্রভাব, খাদ্য ভেজালের কারণসমূহ, খাদ্য ভেজালের প্রতিকার সমূহ। এগুলি নিয়ে মূলত আমরা আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো চলো আমরা পরের স্লাইডে চলে যাই। এখানে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে স্লাইডে খাদ্য ভেজালের ধারণা, অর্থাৎ খাদ্যে ভেজাল বলতে আমরা কি বুঝি, এটি আমাদের জানা খুবই প্রয়োজন। খাদ্য বলতে যে কোনো ধরনের খাদ্যশস্য, ভোজ্য তেল, মাছ, মাংস, ডিম, দুধ, শাকসবজি, ফলমূল, পানীয় জল, অন্যান্য পানীয়কে বোঝায়, যা মানুষের জীবন ধারণ, পুষ্টি সাধন ও স্বাস্থ্য রক্ষার জন্য আহার্য হিসেবে ব্যবহৃত হয়। খাদ্যে ভেজাল বলতে সাধারণত বিশুদ্ধ বা খাঁটি নয় এমন খাদ্যকে বোঝায়, কিংবা উৎকৃষ্ট দ্রব্যের সাথে নিকৃষ্ট দ্রব্যের মিশ্রণকে ভেজাল খাদ্য বলা হয়। অর্থাৎ ভেজাল বলতে এই খাদ্যটি কোনোভাবেই ভালো না, তার সাথে কোনো না কোনো কিছু মিশানো আছে, এই জন্যই এটি ভেজাল খাদ্য। তো চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এখানে খাদ্য ভেজালের প্রকৃতি ও প্রভাব নিয়ে আমরা একটু আলোচনা করব। তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ, এরপরেও আমাদের একটু আলোচনা করা দরকার আছে। চাল, ডাল, আটা, লবণ, তেল, মাছ, মাংস, শাকসবজি, ফলমূল, দুধ, ঘি, পানীয় জল, মশলা, ওষুধ সর্বত্রই ভয়ঙ্কর ভেজালের মহোৎসব। জীবন ধারণ, বিকাশ ও জীবন রক্ষাকারী এসব খাদ্যদ্রব্যে নিম্নোক্ত প্রক্রিয়ায় ভেজাল মিশিয়ে বাজারজাত করা হয়। নিম্নোক্ত বলতে আমরা এখানে স্লাইডে যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো সম্পর্কেই মূলত বলা হয়েছে। তো আমরা সেটি নিয়ে একটু আলোচনা করি। অর্থাৎ খাদ্য ভেজালের যে প্রকৃতিটা কেমন, আর এর প্রভাবই বা কি, এর প্রভাবে কি হয়। তো মাছ, দুধ, ফলমূল ইত্যাদিতে মেশানো হচ্ছে ফরমালিন নামক বিষাক্ত রাসায়নিক পদার্থ। শাকসবজিতে মেশানো হচ্ছে কীটনাশক ও ফরমালিন। ফল গাছে মুকুল আসা থেকে ফল পাকা পর্যন্ত ব্যবহৃত হচ্ছে বিভিন্ন ক্ষতিকারক কীটনাশক। জিলাপি, চানাচুর, চিপস ইত্যাদি মচমচে করার জন্য মেশানো হচ্ছে মোবিল। লবণে সাদা বালি, চায়ের পাতিতে কাঠের গুঁড়া, মশলায় ভুসি, চাল ডালে বালি, ইটের গুঁড়া, মুড়িতে হাইড্রোজেন মেশানো হচ্ছে। বিস্কুট, চকলেট, আইসক্রিম, জুস, সেমাই, নুডলস ইত্যাদিতে মেশানো হচ্ছে টেক্সটাইল ও লেদারের রং।
শিশু খাদ্য, বিশেষ করে গুঁড়া দুধে বিষাক্ত মেলামাইন পাওয়া যাচ্ছে। এছাড়া মৌসুমী ফলমূল যেমন আম, কাঁঠাল, আপেল, আঙুর, কলা, টমেটো ইত্যাদি পাকাতে এবং বর্ণ আকর্ষণীয় করতে বিষাক্ত রং ও কার্বাইড মেশানো হচ্ছে। এছাড়া আছে মার্শাল ইত্যাদি মিশিয়ে এই সমস্ত জিনিসগুলোকে খাওয়ার অনুপযোগী করা হয়। অতিরিক্ত রাসায়নিক পদার্থ ব্যবহারের ফলে খাদ্যে ঘ্রাণ, স্বাদ ও পুষ্টিমান সম্পূর্ণ নষ্ট হয়ে যাচ্ছে এবং খাদ্য বিষে পরিণত হচ্ছে। এসব বিষাক্ত এবং ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশ্রিত খাবার খেয়ে ভোক্তারা লিভার, কিডনি, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, গ্যাস্ট্রিক আলসার, অম্লত্ব, অন্ননালীর প্রদাহ, অরুচি, ক্ষুধামন্দ, অ্যাজমা, চর্মরোগ, ডায়রিয়া, এমনকি ক্যান্সারের মতো মারাত্মক দুরারোগ্য ব্যাধি হচ্ছে। ভেজাল খাদ্য খেয়ে গর্ভবতী মা ও শিশুর স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। তবে ভেজাল খাদ্যের পার্শ্ব প্রতিক্রিয়া ধীরে ধীরে দৃশ্যমান হয় বিধায় স্বাস্থ্যহানির সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়। এসব মরণব্যাধিতে আক্রান্ত ভোক্তাদের কষ্টার্জিত আয়ের বড় অংশ ব্যয় হচ্ছে অনাকাঙ্ক্ষিত চিকিৎসা খাতে, যা অর্থনীতির উপর বিরূপ প্রভাব ফেলছে। মূলত এই আলোচনা এইটুকুই হচ্ছে এই খাদ্য ভেজালের প্রকৃতি এবং তার প্রভাব। অর্থাৎ এই খাদ্য খেলে মানুষের নানান রকমের জটিল রোগ সৃষ্টি হচ্ছে এবং সেগুলি চিকিৎসা করা অত্যন্ত ব্যয় সাপেক্ষ হয়ে পড়ছে। এখন আমরা চলো পরের স্লাইডে যাই। এখন আমরা আলোচনা করব খাদ্য ভেজালের কারণসমূহ। খাদ্য ভেজালের কারণ এখানে তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ। এখানে দেওয়া আছে অতিরিক্ত মুনাফার লোভ, নৈতিক শিক্ষা ও মূল্যবোধের অবক্ষয়, স্বাদ ঘ্রাণ পরিবর্তন করা, ভোগবাদী প্রবণতা, প্রশাসনিক দুর্বলতা। অর্থাৎ খাদ্যে যে ভেজাল দেয় এর কারণসমূহ হচ্ছে এইগুলি। এখন আমরা যদি এটাকে একটু সংক্ষেপে আলোচনা করি, অতিরিক্ত মুনাফার লোভ, এটি বোঝাই যাচ্ছে যে আমাদের দেশে যারা এই সমস্ত ব্যবসার সাথে জড়িত তারা অতিরিক্ত মুনাফার জন্য বিভিন্ন রকমের খাদ্য দ্রব্যের ভিতরে তারা বিভিন্ন রকমের ভেজাল দ্রব্য মিশ্রিত করে যেন রাতারাতি বড়লোক বনে যেতে চায়। এরা রাসায়নিক পদার্থ, ইট, বালি, কাঠের গুঁড়া ইত্যাদি ব্যবহার করে খাদ্যদ্রব্যের ভিতরে। সুতরাং এগুলি করে তারা অধিক মুনাফা করতে চায়, এটি একটি অন্যতম কারণ। তারপরে আসছে নৈতিক শিক্ষা ও মূল্যবোধের অবক্ষয়। অর্থাৎ খাদ্যে ভেজাল মেশানো, পচা খাদ্যদ্রব্য চটকদার বিজ্ঞাপন দিয়ে বাজারজাত করা, খাদ্যদ্রব্য অবৈধভাবে মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করা ইত্যাদি অনৈতিক ক্রিয়াকলাপ করে নৈতিক শিক্ষা ও
মূল্যবোধের অভাবেই এগুলি হয়ে থাকে। এরপরে আসছে স্বাদ ঘ্রাণ পরিবর্তন করা, অর্থাৎ ভেজাল কারকরা খাদ্যের স্বাদ বা ফ্লেভার বাড়াতে এবং খাদ্যকে দৃষ্টিনন্দন করতে ভেজাল মেশায়। এতে খাদ্যের প্রকৃত স্বাদ ও গুণাগুণ নষ্ট হয়। কিন্তু তারা এটাকে মানুষের যে ক্ষতি হবে এদিকে খেয়াল না করে শুধু তার বাহ্যিক দিকটা অর্থাৎ এর দৃষ্টিনন্দন করে থাকে, যাতে মানুষ এসে সেগুলো কেনে। এরপর আছে ভোগবাদী প্রবণতা। ভোগবাদী প্রবণতা বলতে ভোগবাদী প্রবণতা এবং রাতারাতি ধনী হওয়ার প্রবণতা থেকেও খাদ্যে ভেজাল মেশানো হয়। অর্থাৎ এক শ্রেণীর ব্যবসায়ীর ধারণা সঠিক এবং বিশুদ্ধ দ্রব্য বিক্রি করে খুব দ্রুত লাভবান হওয়া যায় না, বিধায় তারা এই খাদ্যদ্রব্যের ভিতরে বিভিন্ন রকমের বস্তু মিশ্রিত করে মানুষকে ঠকায়, নিজেদেরকে দ্রুত অবস্থা ফিরিয়ে আনার জন্য। এরপরে আছে প্রশাসনিক দুর্বলতা। প্রশাসনিক দুর্বলতা হচ্ছে একটি দেশের যে প্রশাসনিক ব্যবস্থা সেটা যদি দুর্বল থাকে তাহলে এই খাদ্যে ভেজাল বৃদ্ধি পায়। যেমন যাদের দেখার কথা তারা সেগুলি না দেখে হয়তো কিছু পয়সাপাতি নিয়ে তাদেরকে ছেড়ে দেয়, তারা এতে করে আরো সাহস পেয়ে যায় এবং এই খাদ্যে ভেজাল দিতে থাকে। তারা এটাকে খুব একটা তোয়াক্কা করে না। এগুলি হচ্ছে মূলত খাদ্যে ভেজালের কারণ। এছাড়াও আরো অন্যান্য বিভিন্ন বইতে বিভিন্ন রকমের আরো কিছু কারণ থাকতে পারে, আমরা মূলত প্রধান প্রধান কারণ আলোচনা। এখন চলো আমরা দেখি যে খাদ্যে ভেজালের যে কারণ এর প্রতিকার কিভাবে আমরা করতে পারি। এর প্রতিকার করা খুবই প্রয়োজন, কারণ প্রতিকার না করতে পারলে একটি জাতি রোগে রোগে ধ্বংস হয়ে যাবে। সেজন্যই এই যে খাদ্য ভেজালের প্রতিকার করা খুবই জরুরি। তাই আমরা দেখতে পাচ্ছি এখানে স্লাইডে কিছু লিখে দিয়েছি তোমাদেরকে যে বাংলাদেশে খাদ্য বিষয়ক প্রায় 17টি আইন বিদ্যমান রয়েছে। এসব আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা, বিশেষ করে নিরাপদ খাদ্য আইন 2013 এ খাদ্যে ভেজাল বা ক্ষতিকর রাসায়নিক পদার্থ মেশানোর অভিযোগে সর্বোচ্চ 14 বছরের কারাদণ্ড এবং 10 লক্ষ টাকা জরিমানার যে বিধান এবং একই অপরাধ দ্বিতীয়বার করলে দ্বিগুণ শাস্তির যে ব্যবস্থা রয়েছে তা কঠোরভাবে প্রয়োগ করতে হবে। খাদ্যে ভেজাল রোধকল্পে যেসব আইন ভেজালকারীর জরিমানা ও দৃষ্টান্তমূলক শাস্তির বিধান রয়েছে তা যথাযথভাবে কার্যকর করা। ভ্রাম্যমাণ আদালত আইন 2009 এর মাধ্যমে সারা দেশে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রতিদিনই ফরমালিন শনাক্ত করে জরিমানা ও বিষাক্ত ফল ধ্বংস করা হচ্ছে। এই কার্যক্রম অব্যাহত রাখা খুবই জরুরি। বাংলাদেশের নিরাপদ খাদ্য প্রতিষ্ঠান এবং খাদ্য নমুনা পরীক্ষা করার জন্য জেলা, উপজেলা এবং বড় বড় বাজারে খাদ্য পরীক্ষাগার স্থাপন করে খাদ্যদ্রব্যের গুণগত মান নিশ্চিত করা এবং সেই সাথে নিম্নমানের পণ্য বিক্রি বন্ধের উদ্যোগ নিতে হবে। খাদ্যের মান বজায় রাখা সহ জনসাধারণের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করে মহামান্য হাইকোর্ট 20 জুন 2009 যে যুগান্তকারী রায় প্রদান করেছে তা কার্যকর করা। প্রচলিত আইন ও অধ্যাদেশগুলোতে
ভেজালকারীদের জন্য যে জরিমানা ও শাস্তির বিধান রয়েছে তা আরও কঠোর করা। এছাড়াও আরও কিছু প্রতিকারের ব্যবস্থা আছে। আমরা এই স্বল্প পরিসরে সেগুলি আর আলোচনা করলাম না, তোমরা একটু পড়ে নেবে, আশা করি বুঝতে পারবে। এখানে তেমন কোনো জটিল বিষয় না, বিষয়টি পড়লেই তোমরা বুঝতে পারবে। তো আমাদের আজকে আমরা ক্লাসে যেটা আলোচনা করলাম সেটা হলো যে খাদ্যে ভেজাল কী বা তার ধারণা, এর প্রকৃতি এবং প্রভাব, খাদ্য ভেজালের কারণ এবং তার প্রতিকার সমূহ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরেও যদি কোনো সমস্যা হয় কমেন্টের মাধ্যমে জানাবে। আমাদের তোমাদের সাথে মোটামুটি আজকের এই আলোচনা এ পর্যন্তই। তবে আমরা এই নাগরিক সমস্যা ও আমাদের করণীয় এখান থেকে আরও একটি ক্লাস তোমাদের জন্য নিব। দ্বাদশ শ্রেণীর বন্ধুদের জন্য বলছি, তোমরা বাড়িতে থাকবে, লেখাপড়া করবে। তোমাদেরকে আবার ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস এখানে শেষ করছি। খুদা হাফেজ।